একটি ইলেকট্রনিক সার্কিটে পাওয়ার সাপ্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। পাওয়ার সাপ্লাই ছাড়া ইলেকট্রনিক সার্কিটের অস্তিত্বই চিন্তা করা যায় না, এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই ডিজাইন করে থাকি, যেমন হাফ ওয়েভ রেক্টিফিকেশন, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেক্টিফিকেশন, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফিকেশন। আজ থাকছে এই বিষয় নিয়ে আলোচনা। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। আজ আমরা হাফ ওয়েভ রেক্টিফিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা শিখব কেন এই সিস্টেমটিকে আমরা হাফ ওয়েভ রেক্টিফিকেশন বলছি। এই সিস্টেমের ইনপুটে অর্থাৎ এই ডায়োডের ইনপুটে যে ভোল্টেজটি অ্যাপ্লাই করছি আমরা আউটপুটে তার কতটুকু অংশ পাচ্ছি, এবং লোড অবস্থায়, লোড ফ্রি অবস্থায় আমাদের ওয়েভ শেপের কি অবস্থা হয়, এবং এই সিস্টেমে আমরা স্মুথিং ক্যাপাসিটর বা ফিল্টার ক্যাপাসিটর সংযুক্ত করলে ওয়েভ শেপটি দেখতে কেমন হয়, এই বিস্তারিত আলোচনা। তো ফার্স্ট অফ অল আমরা একটি ডায়োডের সাধারণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এই আলোচনাটি আজকের মূল আলোচনাটিকে বুঝতে সাহায্য করবে। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডায়োডের সিম্বল চিত্র বা প্রতীক চিত্র। একটি ডায়োডকে কোন সার্কিটে অঙ্কন করলে এই প্রতীকের মাধ্যমে বোঝানো হয়, এবং এই ডায়োডের দুটি প্রান্ত থাকে। একটি প্রান্তকে বলা হয় অ্যানোড, যেটাকে এ দিয়ে বোঝানো হয়, অপর প্রান্তটিকে বলা হয় ক্যাথোড, যেটিকে কে দ্বারা বোঝানো হয়। এবং এই ডায়োডের এই অংশটুকুকে একটি অ্যারো চিহ্নের মতো মনে হচ্ছে, অর্থাৎ এই চিহ্ন দ্বারা আমরা ডায়োডের কারেন্ট প্রবাহের দিক বুঝতে পারি। তো বাস্তব অর্থে অনেকেই আমরা ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড এই প্রান্ত দুটোকে ভুল করে ফেলি বা ভুলে যাই। সেক্ষেত্রে আমি সহজ একটি টেকনিক অ্যাপ্লাই করতে বলবো সবাইকে। ডায়োডের এই প্রান্তের এই যে ভার্টিক্যাল লাইন এবং এই অ্যারো চিহ্নের এই দুটো লাইনকে দেখতে অনেকটা কে অক্ষরকে উল্টা করে দিলে যেমন হয় তেমন লাগে, অর্থাৎ এই কে অক্ষরটিকে যদি আমরা ভার্টিক্যালি ফ্লিপ করে দিই, অর্থাৎ এই অংশটুকুকে যদি এদিকে ঘুরিয়ে দিই, তাহলে অনেকটা উল্টা কে এর মতো মনে হবে। অর্থাৎ তখন আমরা এই প্রান্তটাকে যদি কে হিসেবে বিবেচনা করি বা কে লিখে ফেলি, তাহলে অপর প্রান্তটি অবশ্যই এ, তাহলে এটি হচ্ছে অ্যানোড, এটি হচ্ছে ক্যাথোড। আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আমাদের ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড প্রান্তকে আইডেন্টিফাই করতে সহজ হবে। এবং এই ডায়োডটি অবশ্যই একটি একমুখী কারেন্ট প্রবাহকে অ্যালাউ করে, অর্থাৎ ডায়োড হচ্ছে এমন একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা পিএন জাংশনের সমন্বয়ে গঠিত, এবং এই ডিভাইসটি একমুখী কারেন্ট প্রবাহকে অ্যালাউ করে, অর্থাৎ এর মধ্যে দিয়ে শুধু অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত হবে, ক্যাথোড থেকে অ্যানোডে কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ এটি একটি ওয়ান ওয়ে ভালভের মতো বলতে পারি। তো নিচে দুটো ডায়োডের বাস্তব চিত্র, অর্থাৎ ফিজিক্যালি ডায়োডগুলো দেখতে কেমন সেটি চিত্র দেখানো হলো। কখনো কখনো কোনো ডায়োডের বডি কালো রং থাকে এবং একদিকে একটি রঙের বৃত্ত বা ব্যান্ডের মতো থাকে, কখনো কখনো আবার এরকম লাল রঙের হয় বা কমলা রঙের হয়, তার একদিকে এরকম একটি কালো রঙের ব্যান্ড থাকে। অর্থাৎ যে দিকটাতে কালো রঙের ব্যান্ড থাকবে সে দিকটি হচ্ছে ক্যাথোড, বাকি দিকটি হচ্ছে অ্যানোড। অর্থাৎ এটি যদি পিএন জাংশন হয় তাহলে এই পিএন জাংশনের এই প্রান্তটি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ এ প্রান্তটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং ক্যাথোড প্রান্তটি হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এবং এই ডায়োডের যদি অ্যানোড প্রান্তে আমরা পজিটিভ সাপ্লাই সরবরাহ করি, ফলে এটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং এর মধ্যে দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু যদি আমরা অ্যানোড প্রান্তে নেগেটিভ সাপ্লাই সরবরাহ করি, ফলে ডায়োডটি রিভার্স বায়াস প্রাপ্ত হবে এবং এর মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ যখন এর মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না, তখন এটিকে আমরা একটি সুইচের ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি বা ওপেন কন্ট্যাক্ট হিসেবে চিন্তা করতে পারি। আর যখন এটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত হবে, তখন এটিকে আমরা একটি ক্লোজ কন্ট্যাক্ট বা ক্লোজ সুইচ হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ এটি সর্বাবস্থায় অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট প্রবাহিত করবে যদি এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। আর ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত কখন হবে? যখন ক্যাথোডের সাপেক্ষে অ্যানোড পজিটিভ সাপ্লাই প্রদান করা হবে তখন। তো এই হচ্ছে এটি ডায়োড সম্পর্কে সাধারণ আলোচনা। ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। পরবর্তী চিত্রে ফিরে আসি। এই চিত্রটি থেকে একটি হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। এখানে একটি ছোট স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে দুটি টার্মিনাল বা দুটি প্রান্ত আছে, যার একটি প্রান্তের সঙ্গে একটি ডায়োড সিরিজে সংযোগ করা হয়েছে, অতঃপর আর অর্থাৎ লোডে সরবরাহ করা হয়েছে। এই অবস্থায় এই ডায়োডটির ইনপুট অর্থাৎ অ্যানোডে যখন পজিটিভ হাফ সাইকেল অবস্থান করবে বা বিরাজ করবে, শুধু সেই অবস্থাতেই এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং এটি একটি ক্লোজ সুইচের মতো আচরণ করবে এবং ইনপুটের পজিটিভ হাফ সাইকেলটি আউটপুটে প্রবাহিত হবে।
তাহলে এটি যদি একটা পূর্ণ সাইকেল হয়, এর এই কালো হরাইজন্টাল লাইনের উপরের অংশটুকু হচ্ছে পজিটিভ হাফ সাইকেল এবং নিচের অংশটুকু হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এই পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই ডায়োডের এ প্রান্ত বা অ্যানোড প্রান্ত যখন পজিটিভ ভোল্টেজ প্রাপ্ত হবে তখনই শুধুমাত্র এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তাহলে যখন আমাদের এসি ওয়েভের যে কোনো সাইকেল 0 থেকে পজিটিভের দিকে ইনিশিয়েট করবে শুধুমাত্র তখনই এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং সেই অংশটুকু এর আউটপুটে প্রদান করবে। তাহলে এর পজিটিভ হাফ সাইকেল হচ্ছে এই অংশটুকু, সেই অংশটুকু এই আউটপুটে সরবরাহ হয়েছে। যতক্ষণ নেগেটিভ হাফ সাইকেলটি বিরাজমান ছিল ততক্ষণ ডায়োডটি রিভার্স বায়াস প্রাপ্ত হওয়ার কারণে এর আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ প্রদান করেনি, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়নি। ফলে ওই অংশটুকুটি হরাইজন্টাল লাইনের মতো আছে বা জিরো, এটাকে আমরা জিরো বলবো, এটি জিরো অবস্থায় আছে, অর্থাৎ আউটপুটে কোনো ভোল্টেজ নেই। ঠিক পরবর্তী সাইকেলের যখন পজিটিভ হাফ সাইকেলটি ইনিশিয়েট করেছে, এখানে অবশ্য দেখানো হয়নি, সেই সময় এই ডায়োডটি আবার ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হওয়াতে এর আউটপুটের দ্বিতীয় সাইকেলের পজিটিভ অংশটুকু দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা প্রতি সাইকেলের শুধুমাত্র পজিটিভ অংশটুকুকেই আউটপুটে প্রাপ্ত হয়েছি, নেগেটিভ অংশটুকুকে আমরা আউটপুটে পাইনি। আর এই কারণেই এই সিস্টেমটাকে হাফ ওয়েভ রেকটিফিকেশন বলা হচ্ছে, অর্থাৎ ইনপুটের পূর্ণ ওয়েভটি আমরা আউটপুটে পাবো না। তাহলে এখানে দুটি সাইকেল দেখানো হয়েছে, একটি সাইকেল এখান থেকে শুরু হয়ে এখানে সম্পন্ন হয়েছে, আরেকটি সাইকেল আবার এখান থেকে শুরু হয়ে এখানে সম্পন্ন হয়েছে। তাহলে এই দুটো সাইকেলের এই অংশটুকু পজিটিভ অংশ এবং এই অংশটুকু পজিটিভ অংশ। তাহলে এই দুটো অংশ অর্থাৎ এই ডায়োডটির অ্যানোড প্রান্তে যখন এই পজিটিভ হাফ সাইকেলের অংশটুকু বিরাজমান ছিল ঠিক ততক্ষণই আউটপুট ছিল, যখন নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়েছে তখন আউটপুট জিরো। ঠিক একইভাবে দ্বিতীয় সাইকেলের পজিটিভ অংশের জন্য আমরা আউটপুট পেয়েছি, নেগেটিভ অংশের জন্য আউটপুট আমরা পাইনি। তো এই হচ্ছে মূলত একটি হাফ ওয়েভ রেকটিফিকেশন সিস্টেমের কার্যপদ্ধতি। এবং এই পদ্ধতি থেকে যেহেতু আমরা তার ইনপুটে প্রাপ্ত ওয়েভের বা ইনপুটে প্রাপ্ত একটি ওয়েভের অর্ধেক অংশ প্রাপ্ত হই, অর্থাৎ হাফ অংশ প্রাপ্ত হই, সে কারণে এটাকে বলা হয়েছে হাফ ওয়েভ। ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা এর ইনপুটে প্রাপ্ত ওয়েভের পুরোটাই আউটপুটে পাবো, আর সে কারণে সেটিকে বলা হচ্ছে ফুল ওয়েভ। তাহলে এই অংশটুকু সম্পর্কে আমরা যে আলোচনা করলাম তার থেকে দেখতে পাচ্ছি যে একটি ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় তখনই শুধুমাত্র তার আউটপুটে কারেন্ট প্রবাহিত হয় এবং ইনপুটের ওয়েভটি আউটপুটে পাওয়া যায়, এবং সেটি তখনই সংঘটিত হবে যখন এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। আর ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হতে গেলে অবশ্যই এই ডায়োডের ক্যাথোড প্রান্তের তুলনায় অ্যানোড প্রান্ত পজিটিভ হতে হবে, অর্থাৎ অ্যানোড পজিটিভ হলেই এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তাহলে এই সার্কিটটির দিকে আমরা এখন দৃষ্টিপাত করি। এখানে দেখা যাচ্ছে যে এই সার্কিটের সঙ্গে লোডের আড়াআড়িতে একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটরটিকে বলা হয়েছে স্মুথিং ক্যাপাসিটর বা ফিল্টার ক্যাপাসিটর। অর্থাৎ যখন আমরা এই ডায়োডের মাধ্যমে আউটপুটে যে ওয়েভটি পাই এটিকে বলা হচ্ছে আমাদের পালসেটিং ডিসি, অর্থাৎ এটি এসির অর্ধাংশটুকু পাচ্ছি কিন্তু ডিসির মতো এরকম সোজা স্ট্রেট লাইনে আমরা পাচ্ছি না, ওয়েভ আকারে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। অর্থাৎ এটা এসি বলবো না, কারণ এখানে কোনো নেগেটিভ অংশ নেই, এটা অবশ্যই পজিটিভ অংশ আছে, কিন্তু সেটি সরাসরি ব্যাটারি থেকে আমরা যেভাবে স্ট্রেট একটি লাইন পাই এক্ষেত্রে সেরকম পাচ্ছি না, তাই এটাকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। এবং এই পালসেটিং ডিসিকে স্ট্রেট লাইনে রূপান্তর করার জন্যই মূলত আমাদের এই ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট্যান্ট আউটপুট ওয়েভফর্ম, অর্থাৎ এখানে যখন ক্যাপাসিটরটি সংযুক্ত করা হয়েছে তখন এই ওয়েভগুলো ওয়েভ আকারে না থেকে অনেকটা করাতে দাঁতের মতো হয়ে গেছে। এই যে অংশটুকু একটু অনেকটাই নির্ভর করে এই ক্যাপাসিটরের মানের উপর, অর্থাৎ এই ক্যাপাসিটরের মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে এটা অনেকটাই সোজা করে ফেলা সম্ভব। তাহলে যখন হাফ সাইকেল অর্থাৎ এই পজিটিভ অংশটুকু যখন আউটপুটে বিরাজমান তখন এই ক্যাপাসিটরটি চার্জ হয়েছে, এবং চার্জ হওয়ার পরে যখন এই এসি ইনপুট ওয়েভটি নেগেটিভের দিকে প্রবাহিত হয়েছে তখন সেই অংশের জন্য আমরা আউটপুট পাইনি, অর্থাৎ এখানে ভোল্টেজ জিরো। এই অবস্থায় ক্যাপাসিটরটির মধ্যে সঞ্চিত পাওয়ার বা বৈদ্যুতিক শক্তি লোডে কারেন্ট প্রবাহকে নিয়মিত রেখেছে, ফলে ক্যাপাসিটরটির ভোল্টেজ কিছুটা ডাউনের দিকে চলে আসছে। এরপরে যখন আমরা আবার পরবর্তী হাফ সাইকেলটি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ডায়োডটি যখন পুনরায় আবার ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে, তখন ক্যাপাসিটরটি পুনরায় আবার চার্জ প্রাপ্ত হয়ে এই ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে। তারপর যখন
এই ওয়েভটি আবার ফলিং ডাউন হয়ে জিরোতে চলে আসছে, ওই মুহূর্তে লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহকে কন্টিনিউ রাখার জন্য ক্যাপাসিটরের সঞ্চিত কারেন্টটি সরবরাহ করেছে। ঠিক একইভাবে প্রতি হাফ সাইকেলের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে। তো বন্ধুরা, এক্ষেত্রে তুলনামূলকভাবে ফুল ওয়েভের তুলনায় হাফ ওয়েভে স্মুথিং ক্যাপাসিটরের মান বেশি প্রয়োজন হয়, কারণ এখানে অর্ধেক অংশ অর্থাৎ 10 মিলি সেকেন্ডের জন্য, আমরা 10 মিলি সেকেন্ড কেন বলছি, আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয় তাহলে আমাদের একটি ওয়েভের জন্য প্রয়োজন হয় 20 মিলি সেকেন্ড, অর্থাৎ 1/50। সেই ক্ষেত্রে একটি ওয়েভের জন্য যদি 20 মিলি সেকেন্ড প্রয়োজন হয়, তাহলে হাফ ওয়েভের জন্য বা হাফ সাইকেলের জন্য আমাদের 10 মিলি সেকেন্ডের প্রয়োজন হয়। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য 10 মিলি সেকেন্ড, নেগেটিভ হাফ সাইকেলের জন্য 10 মিলি সেকেন্ড। তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেলটুকুই শুধু আউটপুটে পাচ্ছি, তার মানে 10 মিলি সেকেন্ডের জন্য আউটপুট পাচ্ছি। আর নেগেটিভ হাফ সাইকেল অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে সময়টা 10 মিলি সেকেন্ড, সেই সময়ের জন্য আমরা আউটপুট পাচ্ছি না। তাহলে প্রতি 10 মিলি সেকেন্ডে আমি আউটপুট পাচ্ছি, পরবর্তী 10 মিলি সেকেন্ড আমি আউটপুট পাচ্ছি না। কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে পুরো টাইম জুড়েই ওয়েভটা পাবো। সেক্ষেত্রে এখানে আরও একটি ওয়েভ যুক্ত হতো। আমরা যদি কল্পনা করি যে এরকম একটি ওয়েভ আমরা এখানে চিন্তা করি, তাহলে এখানে দেখা যাবে যে আমরা পুরো সময়ের জন্যই আমরা ওয়েভ পাবো, কিন্তু সেটাও পালসেটিং, আমরা স্মুথলি পাবো না। তো সেই অবস্থায় ক্যাপাসিটরের মান হাফ ওয়েভের তুলনায় ফুল ওয়েভে অনেক কম ব্যবহার করা যায়। এই ক্যাপাসিটরের ক্যালকুলেশন এবং এই বিষয়গুলো নিয়ে আমি অন্য আরেকটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে এগুলো দেখানোর সুযোগ নেই। এরপরে আসি এই চিত্রতে। এই চিত্র থেকে আমরা দেখতে পাবো যে একটি হাফ ওয়েভ সিস্টেমে আমরা তার ইনপুট ওয়েভের সাপেক্ষে আউটপুট কতটুকু পাবো। আমরা দেখতে পাচ্ছি হাফ ওয়েভের এটি হচ্ছে ম্যাক্সিমাম বা পিক ভ্যালু। তাহলে এটাকে আমরা ভি ম্যাক্স বা পিক ভ্যালু যদি বিবেচনা করি, তাহলে এই পিক ভ্যালুর সাপেক্ষে আমি আউটপুট পাবো 0.318 ম্যাক্স। অর্থাৎ ভি ম্যাক্সকে যদি আমরা পাই দিয়ে ভাগ করি তাহলে যা পাবো সেটি হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ ডিসি। এখন ভি ম্যাক্স যা হোক সেটাকে আমরা পাই দিয়ে ভাগ করলেই আমাদের ডিসি সমতুল্য আউটপুট ভোল্টেজটি আমরা পাবো, অর্থাৎ ডিসি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ পাবো। আর যদি আমরা আরএমএস ভ্যালু থেকে বিবেচনা করি, তাহলে আরএমএস ভ্যালুকে, অর্থাৎ আরএমএস ভ্যালু যাই হোক না কেন, সেই আরএমএস ভ্যালুকে যদি আমরা 0.45 দিয়ে গুণ করি তবেই আমরা ইকুইভ্যালেন্ট ডিসি ভোল্টেজটি পাবো। তাহলে ধরে নিচ্ছি এখানে যদি আমাদের আরএমএস ভোল্টেজ যদি হয় 10 ভোল্ট, তাহলে তার 0.45 দিয়ে গুণ করলে আমরা পাবো 4.5 ভোল্ট, অর্থাৎ আরএমএস ভ্যালুর সাপেক্ষে আমি আউটপুট পাবো 4.5 ভোল্ট ডিসি। আবার যদি ম্যাক্সিমাম ভোল্টেজকে আমরা বিবেচনা করি, ধরে নিচ্ছি এই মুহূর্তে ম্যাক্সিমাম ভোল্টেজ 10 ভোল্ট, উদাহরণস্বরূপ ধরে নিলাম, তাহলে সেই 10 ভোল্টের সাপেক্ষে আমি যদি 0.313 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 3.18 ভোল্ট। অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজের সাপেক্ষে আমি যদি আউটপুট ভোল্টেজকে বিবেচনা করি, ভি ডিসি ইকুইভ্যালেন্ট ভোল্টেজকে ক্যালকুলেশন করি, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজকে 0.318 দিয়ে গুণ করলে আমি আউটপুট ভোল্টেজ পেয়ে যাব। আর যদি আরএমএস ভ্যালুর সাপেক্ষে বিবেচনা করি তাহলে আমরা সেই আরএমএস ভ্যালুকে 0.45 দিয়ে গুণ করলে আমরা আউটপুট ডিসি ইকুইভ্যালেন্ট ভোল্টেজটি পেয়ে যাব। তাহলে এই ছিল আজকের এই আলোচনা। এরপরে আমরা আরেকটি কার্ভের দিকে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি সিলিকন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই কার্ভ থেকে আমরা দেখব যে এই একটি ডায়োডের গঠন চিত্র, অর্থাৎ এর অ্যানোড প্রান্তটি পজিটিভ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে এবং ক্যাথোড প্রান্ততে নেগেটিভ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এখন এই ডায়োডটি যখন ফরওয়ার্ড ভোল্টেজ প্রাপ্ত হবে, অর্থাৎ জিরো, এটি জিরো, এই চারটি কোয়াড্রেন্টের এটি হচ্ছে জিরো অংশ, উপরের দিকে কারেন্ট পজিটিভ, নিচের দিকে কারেন্ট নেগেটিভ, অর্থাৎ ডান দিকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য, বাঁ দিকটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য। তো যখন জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 আর সিলিকনের ক্ষেত্রে 0.7, এটা হচ্ছে জাংশন ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই পরিমাণ ভোল্টেজ অতিক্রান্ত হলেই একটি ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়ে এর মধ্যে দিয়ে কন্ডাকশন শুরু হয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই কারেন্ট প্রবাহের মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে যদি কারেন্টের পরিমাণ কম থাকে তাহলে এখানে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপের পরিমাণ কম, যদি কারেন্টের পরিমাণ যত বৃদ্ধি পাবে ফরওয়ার্ড ভোল্টেজের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এবং রিভার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, যেটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা লিকেজ কারেন্ট হিসেবে নেগলেক্ট করতে পারি। এক পর্যায়ে রিভার্স ভোল্টেজের পরিমাণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে যদি যাই তখন এর মধ্যে দিয়ে ব্রেকডাউন ঘটবে, অর্থাৎ এই ডায়োডের মধ্যে দিয়ে ব্রেকডাউন ঘটবে এবং তখন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে, অর্থাৎ যেটাকে আমরা ব্রেকডাউন বলছি, বা এই ব্রেকডাউন ভোল্টেজকে কখনো কখনো পিআইভি বলা হয়, অর্থাৎ পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে এই তথ্যগুলো যখন আমরা কোনো ডায়োড ব্যবহার করব, সেই ডায়োডের ডাটা বইতে উল্লেখ করা থাকবে, সেখান থেকে আমরা জানতে পারবো যে কোনো একটি ডায়োডের
পিআইভি কত বা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কত। মূলত এই আলোচনাটি এখানেই সমাপ্ত করে আমরা মূল আলোচনার সিমুলেশন অংশে চলে যাব। এটি আমি সিমুলেশনের জন্য রেডি করেছি। প্রথমেই সার্কিট পরিচিতি। এখানে একটি এসি সোর্স ব্যবহার করা হয়েছে। অতঃপর এই হচ্ছে আমাদের সেই ডায়োডটি, যেটির মাধ্যমে আমরা আউটপুটে হাফ ওয়েভ পাবো। এটি হচ্ছে একটি অসিলোস্কোপ। আমরা এই অসিলোস্কোপের মাধ্যমে এর ইনপুট এবং আউটপুট ওয়েভ শেপের অবস্থাটা দেখতে পাবো। এখানে দুটো ক্যাপাসিটর ব্যবহার করেছি এবং সুইচ ব্যবহার করেছি, কারণ হলো যে আমরা চাইলে ক্যাপাসিটরগুলোকে সংযুক্ত করব বা বিযুক্ত করব, এর ফলে আমরা ওয়েভের কি পরিবর্তন হয় সেটি দেখতে পাবো। এবং এখানে এম্পিয়ার মিটার ব্যবহার করা হয়েছে লোডে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটি দেখার জন্য। তার অ্যাক্রস সাইডে ভোল্ট মিটার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে। এই সুইচটি অন অফের মাধ্যমে আমরা লোডটিকে এই সার্কিটের সাথে সংযুক্ত এবং বিযুক্ত করতে পারবো এই সুবিধাটির জন্য। এখন আমরা সার্কিট সিমুলেশন শুরু করি। সার্কিটটি সিমুলেশন করাতে শুরুতেই আমাদের অসিলোস্কোপের ইন্টারফেসটি ওপেন হলো। এখান থেকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এসি জেনারেটর এবং বা এসি সাপ্লাই, এবং এই ডায়োডের ইনপুটে অর্থাৎ অ্যানোড প্রান্তে আমাদের অসিলোস্কোপের এ টার্মিনালটি লাগানো আছে। এ টার্মিনাল হচ্ছে ইয়েলো কালারের, অর্থাৎ আমরা ইয়েলো ওয়েভ শেপটি থেকে বুঝতে পারছি যে এই ইয়েলো ওয়েভ শেপটি হচ্ছে আমাদের এই ডায়োডের ইনপুট অর্থাৎ সাইন ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। এবং এর আউটপুটে লাগানো হয়েছে বি টার্মিনালটি, অর্থাৎ এটি হচ্ছে ক্যাথোড প্রান্তে লাগানো হয়েছে, অর্থাৎ আউটপুটে ডায়োডের আউটপুটে লাগানো হয়েছে, যার কালার হচ্ছে ব্লু। এই ব্লু ওয়েভ শেপটি থেকে আমরা সেটি বুঝতে পারছি যে এটি আমাদের আউটপুট ওয়েভ শেপ। বাকি দুটো চ্যানেল এখানে আমাদের প্রয়োজন হয়নি, তাই ব্যবহার করিনি। আমরা চ্যানেলগুলোকে অফ করে রাখতে পারি। অফ করে রাখলাম। আচ্ছা, আমরা দুটো ওয়েভ শেপকে জিরো লেভেলে নিয়ে আসি। হ্যাঁ, জিরো লেভেলে নিয়ে আসছি। দেখা যাচ্ছে এখন যখন আমাদের ইনপুটের ওয়েভটি পজিটিভের দিকে ইনিশিয়েট করেছে তখন এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে এবং আউটপুটে সেই ওয়েভটি আমরা পেয়েছি। যখন নেগেটিভ এই অংশটুকু যখন নেগেটিভ হাফ সাইকেল দ্বারা বিরাজমান ছিল তখন আউটপুট ছিল অফ। অতঃপর আবার পরবর্তী ওয়েভ যখন পজিটিভের দিকে ইনিশিয়েট করেছে অর্থাৎ এই ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে তখন আবার আউটপুট ওয়েভ শেপটি আমরা পেয়েছি। তাহলে এটি এইভাবে ক্রমান্বয়ে প্রতিটি সাইকেলের পজিটিভ হাফ সাইকেলগুলো আমরা আউটপুটে পেয়েছি। আমি ইয়েলো ওয়েভ শেপটিকে আবার উপরের দিকে তুলে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। এটাকে নিচের দিকে নামায় নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অবস্থাটি আমরা যেটা একটু আগে ব্যাখ্যা করেছিলাম আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে, সেটি আমরা প্র্যাকটিক্যালি এখানে সিমুলেশন করে দেখলাম। বন্ধুরা, আপনারা যদি ফিজিক্যাল অসিলোস্কোপ দিয়েও এটি পরীক্ষা করেন তাহলেও এমনটিই পাবেন। তো ফিজিক্যাল অসিলোস্কোপ দিয়ে সিমুলেশন করে ভিডিও করে আবার সেটিকে টিউটোরিয়ালে অ্যাড করাটা একটা ঝামেলাপূর্ণ কাজ, সে কারণে আমি সিমুলেশনের মাধ্যমে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা একটি ক্যাপাসিটর সংযুক্ত করব। এটি ক্যাপাসিটর সংযুক্ত করে দেখব, এই যে দেখুন বন্ধুরা, আমরা যে চিত্রতে যে ওয়েবশেপটি দেখেছিলাম সেটির মতো, এই যে সেটির মতো দেখা যাচ্ছে ওয়েভটি। অর্থাৎ এই অবস্থাতে ক্যাপাসিটরটি চার্জ হচ্ছে এবং পরবর্তী হাফ সাইকেলে এই ক্যাপাসিটরটি ডিসচার্জ হচ্ছে এবং আবার যখন পজিটিভ হাফ সাইকেল প্রাপ্ত হয়েছে তখন ক্যাপাসিটরটি আবার চার্জ হচ্ছে। এখন একটি ক্যাপাসিটরের মাধ্যমে আমরা ওয়েভশেপটি এমন এই অবস্থায় দেখতে পাচ্ছি। যদি আমি আরও একটি ক্যাপাসিটর সংযুক্ত করি অর্থাৎ এই ব্রাঞ্চে টোটাল ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পাবে, ফলে এই ওয়েভটি অনেকটাই স্ট্রেট ডিসি লাইনের মতো হয়ে যাবে। আমরা সংযুক্ত করছি, দেখুন বন্ধুরা অনেকটাই ডিসি হয়ে গেছে, সামান্য একটু বাঁকা বাঁকা আছে, এটাকে আসলে রিপল বলা হয়। এই রিপলের পার্সেন্টেজ কত অ্যালাউয়েবল এবং এই ক্যাপাসিটরের ক্যালকুলেশন নিয়ে আমি পরে আরেকটা ভিডিও তৈরি করব। এই অবস্থাতে আমরা ক্যাপাসিটর সংযুক্ত করে যদি লোডকে অফ করে দিই অর্থাৎ লোডে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সেই অবস্থায় বন্ধুরা দেখতে পাবেন এই লাইনটি একেবারেই স্ট্রেট। আমি লোড অফ করে দিচ্ছি, দেখুন একদম সোজা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ধরনের রিপল নেই, অর্থাৎ কোনো লোড কারেন্ট প্রবাহিত হচ্ছে না, ফলে ক্যাপাসিটরটি চার্জ হয়ে আছে, ডিসচার্জ হচ্ছে না, ফলে লাইনটি স্ট্রেট দেখা যাচ্ছে। আমরা যদি লোড অন করে দিই আবার এটি রিপল তৈরি হলো। এই অবস্থায় যদি ক্যাপাসিটরের মান আরও কমিয়ে দিই রিপল আরও বেড়ে যাবে। ক্যাপাসিটর যদি কমপ্লিটলি ওপেন করে দিই তাহলে এই হাফ ওয়েভগুলো আমরা দেখতে পাচ্ছি জিরো, আবার হাফ ওয়েভগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি যথাসম্ভব সহজ করে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কোনো অংশে যদি প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্টসে উল্লেখ করলে আমি সেই অংশটুকু নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। সকলের প্রতি অনুরোধ থাকলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই অবধি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।